অর্থাৎ তারেক রহমান বগুড়া ৬ এবং ঢাকা ১৭ আসনে তিনি নির্বাচন করেছিলেন। সেখানে বগুড়া ৬ আসনে বিপুলভাবে জিতলেও ঢাকা ১৭ আসনে ৪,৫০০ ভোটের ব্যবধানে তিনি জিতেছেন। সম্ভবত সেই কারণে এবং রাজধানীর গুরুত্ব বিবেচনা করে এবং যেহেতু উপনির্বাচন হবে সেখানে আবারও এত নতুন করে আবার তার অন্য কোনো প্রার্থী পক্ষে মোকাবেলা করাটা একটু ঝুঁকিপূর্ণ হয়। সবচেয়ে যেহেতু বগুড়া বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত, সেই কারণে বগুড়া ৬ আসনটি তিনি ছেড়েছেন। তো এখন রাজনৈতিক অঙ্গনে তিনি ছেড়ে দেওয়ার সাথে সাথে যে আলোচনাটা হচ্ছে যে এখানে তাহলে উপনির্বাচনে কে মানে প্রার্থী হবেন। অনেকে বলছেন ২ জনের নাম, একটা হচ্ছে জাইমা রহমান, তারেক রহমানের কন্যা, আরেকজন হচ্ছে জুবাইদা রহমান, তার স্ত্রী। তার স্ত্রী এবং কন্যা দুজনই কিন্তু নির্বাচনী প্রচার অভিযানে তারা নিজেরা সংযুক্ত হয়েছেন। তারা ঐক্যের কথা বলেছেন, গণতন্ত্রের কথা বলেছেন, মানবাধিকারের কথা বলেছেন। বিশেষ করে জাইমা রহমান খুবই তৎপর ছিল, অ্যাক্টিভ ছিল। দেখেছেন যে রিক্সায় বসে তিনি লিফলেট বিলি করছেন এবং নানা স্তরের মানুষের সাথে তিনি কথাবার্তা বলছেন। তো ধারণা করা যায় যে তারেক রহমানও এখন থেকেই তার উত্তরসূরি হিসাবে বিবেচনা করছেন, প্রধানত জাইমা রহমানকে, দ্বিতীয়ত জুবাইদা রহমানকে। তো সেই বিবেচনায় জাইমা রহমানের জন্য বগুড়ার আসন, যেহেতু তার বাবার বাড়ি বগুড়া, সেই বগুড়ায় জাইমা রহমান যদি প্রার্থী হিসেবে দাঁড়ান তাহলে একটা বিপুল সাড়া পড়বে এবং জয়ের ব্যাপারে কোনো রকম সংশয় থাকবে না এবং বগুড়াবাসী আনন্দিত হবে যে তারেক রহমান এই আসনটি ছেড়ে দিলেও তারই কন্যা বগুড়া ৬ আসন থেকে নির্বাচন করছেন। ফলে এইরকম কিন্তু একটা জল্পনা কল্পনা আছে। সবচেয়ে বড় কথা হলো যে তারেক রহমান নিজেও দেখেন, যখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী তখন থেকেই কিন্তু তিনি তৃণমূলে সফর করতেন, সবার সমাবেশ করতেন এবং মাকে সহযোগিতা করতেন। আর ১৭ বছরে তো তিনি একেবারে এক নাগাড়ে তিনি কাজ করেছেন এবং শেষ দিকে যখন নাকি বেগম খালেদা জিয়া কারারুদ্ধ হন তখন তো মোটামুটি একেবারেই প্রত্যক্ষভাবেই তিনি দলের সাথে যুক্ত আছেন। তো এখন তারেক রহমানও কত বছর রাজনীতি করবেন, তার সাপোর্টিং হ্যান্ড কারা? এমনিতেই বলা হয় তারেক রহমানের এই যে রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি যে যুক্ত ছিলেন, সবসময় তথ্য উপাত্ত দিক নির্দেশনা দিয়ে জুবাইদা রহমান এবং জাইমা রহমান অর্থাৎ স্ত্রী এবং কন্যা দুজনই কিন্তু সহযোগিতা করেছেন নানাভাবে, সেগুলো খবর এসছে নানাভাবে। আর এরপরে জাইমা রহমান যথেষ্ট পরিমাণ তৎপর হয়েছেন। তিনি আমেরিকায় গেছেন একটি প্রাতরাশ অনুষ্ঠানে, ইতালিতে গেছেন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে, আর বাংলাদেশে এসে তো তার তৎপরতা লক্ষণীয়। তো ধারণা করা যায় যে হয়তো জাইমা রহমান উপনির্বাচনে প্রার্থী হতে পারেন বিএনপির, এবং সেটি যদি হয় সেটা অবাক হওয়ার কিছু নেই বলে অনেকে মনে করছেন। দর্শক, প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে ডক্টর ইউনূস সরকারের সময় এনসিপি এবং জামাত বিভিন্ন সময়ে মানবাভিমান করত। বিশেষ করে যখন লন্ডনে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠক হয়েছে তখন খুবই মানবাভিমান করেছে যে লন্ডনে বসে একটা দলের সাথে এভাবে করা ঠিক না, কি কথা হয়েছে সেগুলো নিয়ে তারা সন্দেহ পোষণ করেছে। তারপরে আমরা দেখলাম যে ডক্টর ইউনূস তাদেরকে ডেকে ডেকে সান্ত্বনা দিল, তারপর কথা বললো, তারপরে তারা ম্যানেজ হলো। এরকম মানবাভিমানের পর্ব আমরা প্রায় দেখেছি। আজকে আবার তারা গো ধরেছিল যে আচ্ছা, এখানে আরেকটি কথা বলা রাখা উচিত যে আপনাদের নিচে মনে আছে জুলাই সনদ যেদিন সই হয় তার আগের দিন গোলাম ফরওয়ার্ড উনি বলেছিলেন যে মানে কয়টা শর্ত বলেছিলেন, এইগুলো না মানলে ওনারা জুলাই সনদ সই করবেন না, কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখলাম যে জুলাই সনদ গিয়ে সই করলো। তো আজকে আবার ওনারা গো ধরেছিলেন যে জুলাই মানে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের হিসেবে নির্বাচিত মানে যারা জুলাই সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে, বিএনপি যদি শপথ না নেয় তাহলে ওনারা দুইটি শপথের কোনোটাই নেবেন না, ওনারা কোনো শপথই করবেন না, সংসদ সদস্য হিসেবেও শপথ করবেন না। তো সেখানে আমির খসরু মাহমুদ যেটা বলেছেন যে ওনারা শপথ নেবেন কি নেবেন না সংসদ সদস্য হিসেবে এটা একান্ত নিজেদের ব্যাপার। এখানে তো আর ডক্টর ইউনূস নাই যে তাদের মাথায় হাত দিয়ে বোঝাবেন এবং সবকিছু মেনে নেবেন। তো ওনারা হয়তো ভুলে গিয়েছিলেন যে এখন আর ডক্টর ইউনূসের সরকার নেই আজকে থেকে। তো ওনারা সকালে এই কথা বলেছেন কিন্তু দুপুরে ঠিকই ওনারা আবার শপথ নিয়েছেন। তো যেটা সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যেটা বলা হয়েছে, আমি একটু সালাউদ্দিন সাহেবের বক্তব্যটা শুনে আপনাদেরকে। সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফরম
আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেয়াবেন সেটা বিধান করতে হবে এবং কোন এরকম ফর্ম এটা সংবিধানে নেই। এই ফর্মটি তৃতীয় তফসিলে আছে, সাদাটা। এইরকম তখন একটা ফর্ম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে, সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। জি, এটাকে বলা হচ্ছে যে ওরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রথম দিনেই বিএনপি জুলাই সনদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, জুলাই বিপ্লবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওনারাই জাস্ট গতকালকে জুলাই সনদটা সই করলো, এতদিন কিন্তু করেনি। তাহলে এতদিন তারা জুলাইকে ধারণ করেনি, আর জুলাইকে সবচেয়ে বেশি বিক্রি করে খেয়েছে এই এনসিপি নামক দলটি, এবং যারা জুলাই যুদ্ধকে ধারণ করে মানে বলে, কিন্তু জুলাই যুদ্ধ মানে জুলাই বিপ্লব বা জুলাই গণ অভ্যুত্থান বলে এটা ধারণ তো আপনি আমি সবাই করি, আমাদের সবার অবদান এখানে। নির্দিষ্ট যে একটি দলের বা নির্দিষ্ট কিছু ব্যক্তি তা তো নয়, আমরা সবাই কিন্তু এটা ধারণ করি। তো এখানে তারা তাদের সম্পদ মানে যেরকম মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ নিজের সম্পদ বানিয়ে ফেলেছিল, ঠিক এনসিপির মধ্যেও আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি যে জুলাইকে তাদের সম্পদ বানানোর যে চেষ্টা, যে এটা হাদিও বলে গিয়েছিল, আপনাদের নিশ্চয় মনে আছে যে সে বলেছিল যে জুলাইকে ওরাই সবচেয়ে বেশি বিক্রি করেছে। ওইটার থেকে যে মেয়েরা চলে গেছে ওদের দল থেকে, তারাও বলেছে যে জুলাইকে তারা বিক্রি করেছে। সবাই কিন্তু বলছে যে জুলাইকে ওরা বিক্রি করেছে। আমি আপনি সবাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুলাইকে বিক্রি করে, ওরা তো জুলাইকে বিক্রি করে চলছে। এবং এখন পর্যন্ত তারা সংসদ সদস্য হলো, তাদের দল হলো, তাদের সব হলো, তারা 3 জন উপদেষ্টা হলেন, সব কিছু কিন্তু তারা জুলাইকে বিক্রি করেছে। সো জুলাইকে একমাত্র তারাই যে ধারণ করে তা না, পুরো বাংলাদেশেই ধারণ করে, বিএনপিও ধারণ করে। তো বিএনপি সেখানে লজিক আছে, সেই লজিক অনুযায়ী দেখা যাক বিএনপির লজিক ঠিক না তাদের শপথ নেওয়া ঠিক আছে। এটা ভবিষ্যতে আমরা আসলে দেখতে পাবো যে কে সঠিক। কিন্তু জুলাইকে কেউ ধারণ করে না সেটা নির্ধারণ করার দায়িত্ব কিন্তু এই 11 দল বা এনসিপির না। এটা জুলাইকে আমরা সবাই ধারণ করি, আমাদের সবার অবদান জুলাই, এটা কেউ অস্বীকার করতে পারবে না। সো এটার এবং জুলাই যেদিন ঘোষণাপত্র পাঠ হয় সেদিন ওনারা কোথায় ছিলেন? সেদিন ওনারা ছিলেন কক্সবাজার। তো ওনারা কি জুলাই ধারণ করেন নাই? তো মানে এই জুলাইকে বিক্রি করা আসলে বন্ধ করে দিতে হবে। যেরকম শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে বিক্রি করে এই অবস্থা মুক্তিযুদ্ধকে তিতা বানায় ফেলছে, এখন জুলাইকে তিতা বানানোর কোনো দরকার নেই, কারণ জুলাই আমাদের সম্পদ।